আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুদ্দিন রুবেল আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে H&M এর যে MR অর্থাৎ মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে একটি ভিডিও করার জন্য। তো আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যারা H&M এর ফ্যাক্টরিগুলোতে কাজ করেন অথবা যে সমস্ত ফ্যাক্টরিতে H&M এর কাজ চলে সেই সমস্ত ফ্যাক্টরিগুলোতে ইন্টারভিউ দিতে গেলে আপনাকে অবশ্যই আমার সম্পর্কে প্রশ্ন করবে, অথবা যে সমস্ত ফ্যাক্টরিতে H&M বায়ারের কাজ হয় এবং আপনি যদি সেই ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে আপনি আপনার সেকশন রিলেটেড যে মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন করে কাজ করতে হবে। আদারওয়াইজ H&M বায়ারের যে RQS, QMS অথবা এখন বর্তমানে QS অডিট হচ্ছে, সেই QS অডিটে MR ভায়োলেশন হলে আপনার ফ্যাক্টরির অডিট স্কোর কমে যাবে। তাই আপনাকে অবশ্যই MR সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এই MRগুলোকে বাস্তবায়ন করে কাজ করতে হবে। আপনি অন্য যে কোনো বায়ারের কাজই করেন না কেন, সেই বায়ারের কাজের ক্ষেত্রেও আপনার ফ্যাক্টরিতে যদি এই MR বা মিনিমাম রিকোয়ারমেন্টসগুলোকে আপনি ফুলফিল করে কাজ করতে পারেন তাহলে ম্যাক্সিমাম বায়ারের অনেক গুরুত্বপূর্ণ অনেক রিকোয়ারমেন্টসগুলো সেগুলো বাস্তবায়িত হয়ে যাবে। তাই আপনারা এই MR বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং MRকে বাস্তবায়ন করে কাজ করার জন্য চেষ্টা করবেন আপনি আপনার সেকশনে। তো চলুন আলোচনা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই যে MR নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে আসি। তো চলুন আমরা প্রথমে জেনে আসি MR বলতে আসলে কি বোঝানো হয়েছে। MR এর ফুল মিনিং হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস। বিশেষ করে এই MRকে H&M বায়ারের ক্ষেত্রে অনুসরণ করা হয়ে থাকে, যার ফুল মিনিং হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস, অর্থাৎ H&M বায়ারের কিছু নির্দিষ্ট মিনিমাম রিকোয়ারমেন্টস যা কিনা একটি ফ্যাক্টরিকে অবশ্যই বাস্তবায়ন করে কাজ করতে হবে। আগে H&M বায়ারের অনেকগুলো ম্যানুয়াল ছিল, যেমন RQS ম্যানুয়াল, QMS ম্যানুয়াল এবং QA ম্যানুয়াল। এই QA, RQS এবং QMSের যে ম্যানুয়ালগুলো আছে সেই সকল ম্যানুয়ালগুলোকে একত্রে করে এখন বর্তমানে একটি ম্যানুয়াল তৈরি করা হয়েছে যেটিকে বলা হয় QS গাইডলাইন বা QS ম্যানুয়াল। এই QS ম্যানুয়ালের মোট 17টি চ্যাপ্টার রয়েছে এবং এই 17টি চ্যাপ্টারের মধ্যে মোট 31টি মিনিমাম রিকোয়ারমেন্ট বা 31টি MR রয়েছে। আজকে এই 31টি MR নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা এখন একে একে সকল MRগুলো নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করে আসি। তবে যে MRটি বুঝবেন না অবশ্যই নোট রাখবেন, পরবর্তীতে আমাকে কমেন্টস করলে আমি সেই বিষয়ে বিস্তারিত ভিডিও করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। মোট 31টি MRের মধ্যে প্রথম যে MRটি রয়েছে সেটি হচ্ছে একটি ফ্যাক্টরির মধ্যে অবশ্যই একটি AQL অর্থাৎ অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল মেনটেন করে কাজ করতে হবে, যেটি কিনা H&M বায়ারের AQL-এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেই AQL-এর ভিত্তিতেই সকল ইন্সপেকশন যেমন প্রি ফাইনাল এবং ফাইনাল ইন্সপেকশনগুলো ফ্যাক্টরিতে সম্পন্ন করতে হবে। এরপর 2 নম্বর যে MRটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরিকে অবশ্যই একটি লং টার্ম ভিশন এবং মিশন থাকতে হবে, অর্থাৎ ফ্যাক্টরিতে একটি নির্দিষ্ট কোয়ালিটি পলিসি থাকতে হবে এবং এই কোয়ালিটি পলিসি অবশ্যই টপ ম্যানেজমেন্ট দ্বারা সিল এবং সাইন করা থাকতে হবে এবং সেই কোয়ালিটি পলিসিটি অবশ্যই ফ্যাক্টরির সকলকে জানতে হবে। 3 নম্বর যে MRটি রয়েছে সেই MRটি হচ্ছে একটি ফ্যাক্টরিতে অবশ্যই একটি ট্রান্সপারেন্ট ডাটা অ্যানালাইসিস থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটি প্রোডাকশন ফ্লোরে যে সমস্ত ডিফেক্টস বা রিজেকশনগুলো হচ্ছে সেই রিজেকশনগুলোর ডাটাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, সেই ডাটা অবশ্যই ফ্যাক্টরিতে থাকতে হবে। এরপর 4 নম্বর যে MRটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরিকে অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি টিম থাকতে হবে, অর্থাৎ একটি কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকতে হবে যেটি কিনা ইন্ডিপেন্ডেন্ট হবে, সে কারো আন্ডারে থাকবে না। অবশ্যই ফ্যাক্টরির সকল কোয়ালিটি ডিসিশনগুলো ইন্ডিপেন্ডেন্টলি কোয়ালিটি ডিপার্টমেন্ট নিতে পারবে এবং প্রোডাকশনের আন্ডারে কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকবে না। এরপর 5 নম্বর যেই MRটি আছে সেটি হচ্ছে ফ্যাক্টরিতে একটি নির্দিষ্ট কোয়ালিটি ম্যানুয়াল থাকতে হবে এবং প্রত্যেকটি সেকশন ওয়াইজ SOP থাকতে হবে এবং সেই SOPটি অবশ্যই সবাই অ্যাক্সেস ফ্রি থাকতে হবে এবং সবাই যাতে সেই কোয়ালিটি ম্যানুয়ালের রিকোয়ারমেন্টসগুলো সম্পর্কে জানে সেটিকে বাস্তবায়ন করতে হবে ফ্যাক্টরির মধ্যে। এরপর 6 নম্বর যে MRটি আছে সেটি হচ্ছে স্যাম্পল কন্ট্রোল রুম থাকতে হবে এবং স্যাম্পল রেসপন্সিবল অবশ্যই স্যাম্পলের উপর রিপোর্ট করতে হবে, অর্থাৎ স্যাম্পলের যে সমস্ত ফাইন্ডিংসগুলো আছে বা স্যাম্পল করতে গিয়ে যে সমস্ত ব্যারিয়ার্সগুলো আছে সেগুলো সম্পর্কে এবং স্যাম্পল তৈরি করার পরে সেই স্যাম্পলের উপর একটি ইন্সপেকশন করে সেই স্যাম্পলের রিপোর্ট স্যাম্পল রেসপন্সিবল করতে হবে। এরপর 7 নম্বর যে MRটি রয়েছে সেটি হচ্ছে ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল প্রত্যেকটি লাইনের মধ্যে বা প্রত্যেকটি রিলেটেড সেকশনের মধ্যে থাকতে হবে এবং সেই ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পলের মধ্যে স্যাম্পল রিলেটেড যত কমেন্টসগুলো আছে অর্থাৎ কাউন্টার স্যাম্পল কমেন্টসগুলো এবং সেই সাথে
ওয়ার্ক ইনস্ট্রাকশন অর্থাৎ কিভাবে প্রোডাকশন করলে কোয়ালিটি ডেভেলপ করা যাবে সেই বিষয়ে ওয়ার্ক ইনস্ট্রাকশন বা প্রোডাকশন ইনস্ট্রাকশন সেই রিপোর্টের মধ্যে থাকতে হবে, যেটিকে H&M এর ভাষায় বলা হয় ক্রিটিক্যাল টু কোয়ালিটি। এই CTQ বা ক্রিটিক্যাল টু কোয়ালিটি রিপোর্ট অবশ্যই স্যাম্পলের সাথে থাকতে হবে। এরপর 8 নাম্বার যে MRT আছে সেটি হচ্ছে অবশ্যই স্যাম্পল রুম থেকে প্রোডাকশন ফ্রেন্ডলি যে গাইডলাইন আছে সেই গাইডলাইন, মোকআপ, ওয়ার্ক ইনস্ট্রাকশন এগুলোকে প্রোভাইড করতে হবে। এরপর 9 নাম্বার যে রিকোয়ারমেন্টটি বা MRT রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরির মধ্যে অবশ্যই একটি লাইট বক্স থাকতে হবে এবং সেই লাইট বক্সের মধ্যে অল রিকোয়ার্ড লাইটগুলো অ্যাভেলেবেল থাকতে হবে, যেমন D65, TL83, UV এবং এই লাইটগুলো অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে। বিশেষ করে H&M বায়ার এই লাইট এবং TL83 লাইটটিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, তাই অবশ্যই D65, TL83 এবং এই লাইট, এই 3টি লাইট যাতে লাইট বক্সের মধ্যে অ্যাভেলেবেল থাকে তা নিশ্চিত করতে হবে। এবং সেই সাথে 2 জন লোক দ্বারা অবশ্যই যখন শেড ভেরিয়েশন চেক করা হবে বা শেড রিলেটেড কোনো কিছু চেক করা হবে অবশ্যই 2 জন লোক সেখানে সাথে উপস্থিত থেকে শেড চেক করতে হবে এবং তার রেকর্ড মেনটেন করতে হবে। এরপর 10 নাম্বার যে MRT রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরিতে অবশ্যই কালার কন্টিনিউটি কন্ট্রোল, শেড বেঞ্চ চার্ট এবং কান্ট্রি প্ল্যান করতে হবে। এবং এই শেড বেঞ্চ চার্ট, কালার কন্টিনিউটি কন্ট্রোল এবং কান্ট্রি প্ল্যান করার সময় অবশ্যই ফেব্রিক্সের ডিটেলস যেমন ডেট, টাইম, ফেব্রিক্সের কনস্ট্রাকশন, কম্পোজিশন, সাপ্লায়ার নেম, তারপর হচ্ছে কালার, রোল নাম্বার, শেড ফ্যামিলি ইত্যাদি সকল কিছুই ওই রিপোর্টের মধ্যে উল্লেখ করা থাকতে হবে। এবং সেই শেড ওয়াইজ কাপড়ের লেন্থ কতটুকু ছিল এগুলো ডিটেলস সেই রিপোর্টের মধ্যে লিখে রাখতে হবে এবং তা মিনিমাম 6 মান্থ H&M এর জন্য স্টোর করে রাখতে হবে, যে কোনো সময় H&M সেই রিপোর্ট চাইতে পারে। এরপর 11 নাম্বার যে MRT আছে সেটি হচ্ছে ফ্যাক্টরিতে অবশ্যই 4 পয়েন্ট ফেব্রিক্স সিস্টেমে ফেব্রিক্স ইন্সপেকশন করতে হবে, অর্থাৎ প্রতিটি লটের ফেব্রিক্স রিসিভ করার পর মিনিমাম তার 10% ফেব্রিক্স রোলের 4 পয়েন্ট সিস্টেমে ইন্সপেকশন করতে হবে। এবং সেই লটটি যদি 1000 মিটার বা তার কম হয় সেক্ষেত্রে 100% ইন্সপেকশন করতে হবে, অর্থাৎ পুরো লটটিকেই ইন্সপেকশন করতে হবে। এবং সেই ইন্সপেকশন করার সময় অবশ্যই 2 জন লোক 2 ঘন্টার বেশি ইন্সপেকশন করতে পারবে না। 2 ঘন্টা পরে সেই লোক চেঞ্জ হয়ে নতুন 2 জন এসে ইন্সপেকশন করবে এবং এই 2 জন লোক অন্তর অন্তর যে পরিবর্তন হয়ে ইন্সপেকশন করেছে সেই রেকর্ড এবং ফেব্রিক্স ইন্সপেকশনের রেকর্ড মিনিমাম 6 মান্থ কিপিং করে রাখতে হবে। H&M এর যে কোনো সময় চাইলে সেই রিপোর্টকে সাবমিট করতে হবে। এই 4 পয়েন্ট ফেব্রিক্স ইন্সপেকশন সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে করেছি, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই উপরে থাকা লিঙ্ক থেকে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিন থেকে অথবা ডেসক্রিপশন বক্সের থাকা লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা উপকৃত হবেন এবং 4 পয়েন্ট ফেব্রিক সিস্টেম সম্পর্কে জানতে কারো কাছে যাওয়া লাগবে না। এরপর 12 নাম্বার যে MRT রয়েছে সেটি হচ্ছে হেভি নিডস, ফাইন নিডস অথবা শোকস, যেমন নিট কাপড় অথবা মোজার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়ার্ন ইন্সপেকশন করতে হবে। প্রতিটি লটের প্রতিটি কালারের এই ইন্সপেকশনটি আপনাকে করতে হবে, অর্থাৎ প্রতিটি লটের এবং প্রতিটি কালারের আপনার ভিজুয়াল ইন্সপেকশন করতে হবে এবং সেই সাথে সেই ইয়ার্নের কাউন্ট, GSM অর্থাৎ ফেব্রিক ওয়েট এবং সেই সাথে হ্যান্ড ফিল এবং আউটলুকিং চেক করে আপনাকে রিপোর্ট 6 মান্থের জন্য সংরক্ষণ করতে হবে। এরপর 13 নম্বর যে MRT রয়েছে সেটি হচ্ছে গার্মেন্টস যদি ওয়াশ আইটেম হয় অথবা ফিউজড আইটেম হয় সেই ক্ষেত্রে প্রতিটি লটের প্রতিটি কালারের এই ওয়াশ সিঙ্কেজ অথবা ফিউজিং সিঙ্কেজ আপনাকে করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে নিটিং অথবা কাটিংয়ের প্যাটার্ন অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এরপর 14 নম্বর যে MRT আছে সেটি হচ্ছে আদার্স ম্যাটেরিয়াল, যেমন বাটন, জিপার, ইয়ার্ন, আদার্স যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো গার্মেন্টসের মধ্যে ব্যবহার করা হয় সেই ম্যাটেরিয়ালসগুলোকে ভিজুয়ালি একুয়ালি ইন্সপেকশন করতে হবে। এরপর 15 নম্বর যে MRT আছে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে যে সমস্ত মেটাল আইটেমগুলো গার্মেন্টসের মধ্যে ব্যবহার করা হয় সেগুলো যদি বডি কন্ট্যাক্টে আসে তাহলে অবশ্যই সেই মেটাল আইটেমগুলো নিকেল টেস্ট করতে হবে। এরপর 16 নম্বর যে MRT রয়েছে সেটি হচ্ছে আপনাকে প্রপার স্টোরেজ থাকতে হবে, অর্থাৎ আপনার ফেব্রিক্স, অ্যাক্সেসরিজ, ফিনিশ গুডস ওয়্যার হাউস এবং কার্টুন কিপিং এরিয়া বা কার্টুন ওয়্যার হাউসে অবশ্যই আপনাকে প্রপার স্টোরেজ এরিয়া থাকতে হবে এবং সেখানে প্রপার এয়ার সার্কুলেশন থাকতে হবে এবং আপনি কোনোভাবেই কোনো কিছু দেয়ালের সাথে অথবা ডিরেক্টলি ফ্লোরে রাখতে পারবেন না এবং সেই স্টোরগুলোতে অবশ্যই আপনাকে হিউমিডিটি কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, RH% আপনাকে 65-এর নিচে রাখতে হবে। এরপর 17 নম্বর যে MRT রয়েছে সেটি হচ্ছে
ফেব্রিক্স রিল্যাক্সেশনের জন্য রিল্যাক্সেশন র্যাক অথবা রিল্যাক্সেশন এরিয়া থাকতে হবে এবং সেই ফেব্রিক্সগুলোকে ফেব্রিক্সের নেচার অনুযায়ী আপনাকে রিল্যাক্সেশন করতে হবে। যদি ইলাস্টেন ফেব্রিক্স হয় তাহলে কাটিংয়ের আগে ফ্ল্যাট অবস্থায় অথবা আনরোল অবস্থায় এবং কাটিংয়ের পরে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত রিল্যাক্সেশন করতে হবে এবং তার রেকর্ড মেনটেন করতে হবে। এরপর 18 নাম্বার যে এমআরটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে প্রোডাকশন শুরু করার পূর্বে অবশ্যই একটি প্রি প্রোডাকশন মিটিং করতে হবে এবং সেখানে অল রিলেটেড কনসার্ন সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হবে এবং তাদের সকল ডিফিকাল্টিসগুলো সেই পিটিপি মিটিংয়ে আলোচনা করতে হবে। এরপর 19 নম্বর যেই এমআরটি রয়েছে সেটি হচ্ছে আপনার একটি প্রসেস কন্ট্রোল সিস্টেম থাকতে হবে, সেটি হোক স্টিচিং, নিটিং অথবা এমব্রয়ডারি বা লিঙ্কিং, যে সমস্ত প্রসেসই হোক না কেন সেই প্রসেসগুলোতে অবশ্যই আপনার প্রসেস কন্ট্রোল সিস্টেম থাকতে হবে বা টিএলএস সিস্টেমটিকে সেখানে মেনটেন করতে হবে। এই টিএলএস নিয়ে ইতিপূর্বে আমি বিস্তারিত কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন বিস্তারিত জানার জন্য। এরপর 20 নাম্বার যে এমআরটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরিতে অবশ্যই ব্রোকেন নিডল পলিসি থাকতে হবে এবং সেটিকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এবং সেই ব্রোকেন নিডল পলিসি রিপোর্টের মধ্যে অবশ্যই ডেট, টাইম, নিডল নাম্বার, প্রোডাক্টের অর্ডার নাম্বার, পিও নাম্বার এবং সেই সাথে কী অ্যাকশন নেওয়া হয়েছিল সেই অ্যাকশন এবং রিলেটেড অল কনসার্নের সাইন সেই রিপোর্টের মধ্যে অবশ্যই থাকতে হবে। এরপর 21 নম্বর যে এমআরটি রয়েছে সেটি হচ্ছে অবশ্যই চিলড্রেন এবং বেবি প্রোডাক্টের ক্ষেত্রে আমাদেরকে বাটন পুল টেস্ট করতে হবে। বাটন বা অ্যাক্সেসরিজ বা মেটাল অ্যাটাচমেন্ট যেগুলো করা হয়ে থাকে সেগুলোকে অবশ্যই পুল টেস্ট 90 নিউটনে পুল টেস্ট করে দেখতে হবে সেটি পুল টেস্ট সাস্টেন করে কিনা এবং সেই সাথে এই প্রোডাকশন লাইনে যে মেশিনে প্রোডাকশন চলবে সেই মেশিনে প্রত্যেক 4 ঘন্টা অন্তর অন্তর পুল টেস্ট করে সেই মেশিনের সেটআপ ঠিক আছে কিনা তা চেক করে দেখতে হবে এবং তার রিপোর্ট বা রেকর্ড মেনটেন করতে হবে। এছাড়াও কমপ্লিট গার্মেন্টসের উপর যে পুল টেস্ট করা হয়েছিল সেই গার্মেন্টসগুলোকে অবশ্যই মার্ক করে ডেট, টাইম এবং সিগনেচার দিয়ে সেই গার্মেন্টসগুলোকে আলাদা করে রাখতে হবে, তা বাল্ক প্রোডাকশনের সাথে মিক্স করা যাবে না। একটি লক বক্সে রেকর্ড মেনটেন করে সেই গার্মেন্টসগুলোকে রাখতে হবে এবং মিনিমাম 6 মান্থ সেই রেকর্ডগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে H&M বায়ারের জন্য। এরপর 22 নাম্বার যে এমআরটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরিতে অবশ্যই মেটাল ডিটেক্টর মেশিন থাকতে হবে এবং তা 9 পয়েন্ট সিস্টেমে ডেইলি মিনিমাম 3 টাইমস ক্যালিব্রেশন করে দেখতে হবে সেই মেশিনের ডিটেকশন ক্ষমতা ঠিক আছে কিনা এবং প্রতিটি গার্মেন্টস সেই মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে পাস করে একটি মেটাল ফ্রি জোনে 1 ঘন্টা বা পরবর্তী আওয়ার ক্যালিব্রেশন করার আগ পর্যন্ত কিপিং করে রাখতে হবে এবং পরবর্তী টাইমে যদি ক্যালিব্রেশন ঠিক থাকে তাহলে সেই গুডসগুলোকে প্যাকিং করার জন্য অ্যালাউ করতে হবে। কোনো গার্মেন্টসের মধ্যে যদি মেটাল ডিটেকশন করে তাহলে সেটিকে অবশ্যই সেপারেট এরিয়ায় রাখতে হবে এবং সেটিকে অবশ্যই মার্ক করে ডেট, টাইম, পিও, বায়ার, স্টাইল এবং সেই গার্মেন্টসের ডিটেলস লিখে সেটি একটি ডিটেকশন জোনের মধ্যে কিপিং করে রাখতে হবে এবং তার রেকর্ড মিনিমাম 6 মান্থ রেকর্ড সংরক্ষণ করতে হবে। এরপর 23 নম্বর যে এমআরটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরির মধ্যে অবশ্যই মোল প্রিভেনশন রুটিন থাকতে হবে এবং তা ফলো করে কাজ করতে হবে। কোনো গার্মেন্টস বা প্রোডাক্ট সরাসরি ফ্লোরের মধ্যে বা দেয়ালের পাশে রাখা যাবে না এবং সেই সাথে কোনো প্রকার খাবার বা পানি জাতীয় জিনিস অবশ্যই ফ্যাক্টরিতে অ্যালাউ করা যাবে না, এটি একটি নির্দিষ্ট ডেজিগনেটেড এরিয়াতে রাখতে হবে। রেগুলারলি ফ্লোর ক্লিনিং করতে হবে এবং তার একটি রেকর্ড মেনটেন করতে হবে এবং সেই সাথে ফ্লোর, ওয়াশরুম, কিচেন রুম সহ আদার্স এরিয়াগুলোকেও টাইম মতো রুটিন অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যাতে করে কোনো প্রকার মোল্ড বা ইনসেক্ট ফ্যাক্টরিতে না আসতে পারে। এরপর 24 নম্বর যে এমআরটি রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি সেগুলোকে অবশ্যই ড্রাই অবস্থায় বা শুকনো অবস্থায় রাখতে হবে, কোনোভাবেই সিক্ত করা যাবে না। সেজন্য আমাদেরকে অবশ্যই আমাদের যেই প্রতিষ্ঠানের যে টেম্পারেচার আছে তা বিলো 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে এবং রিলেটিভ হিউমিডিটি বা RS পার্সেন্টেজ অবশ্যই বিলো 65-এর মধ্যে রাখতে হবে এবং সেই সাথে আমাদের কোনো আইটেম আমরা দেয়ালের সাথে বা ফ্লোরের মধ্যে সরাসরি রেখে কাজ করতে পারবো না। এরপর 25 নম্বর যে এমআরটি রয়েছে সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে ইনসেক্ট প্রিভেনশনের জন্য ফিনিশিং, প্যাকিং এবং মেটাল ফ্রি জোনে নেট ব্যবহার করতে হবে, অর্থাৎ জাল ব্যবহার করতে হবে এবং সেই এরিয়ার জালনাগুলোকে অবশ্যই সবসময় লাগিয়ে কাজ করতে হবে যাতে কোনো প্রকার বাইরে থেকে ইনসেক্ট বা পোকা ভিতরে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। এরপর 26 নম্বর যে এমআরটি আছে সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই AQL অনুযায়ী ফাইনাল ইন্সপেকশন পরিচালনা করতে হবে এবং ফাইনাল ইন্সপেকশন করার সময় আমাদেরকে প্রতিটি পিওর, প্রতিটি কান্ট্রির প্রতিটি কালার এবং প্রতিটি সাইজ যাতে ইন্সপেকশনের আওতাভুক্ত হয় তা নিশ্চিত করেই আমাদেরকে ফাইনাল ইন্সপেকশন পরিচালনা করতে হবে।
এরপর 27 নম্বর যে আমারটি রয়েছে সেটি হচ্ছে H&M এর যে লাস্ট ভার্সন অফ কোয়ালিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড রিকোয়ারমেন্ট অর্থাৎ QSR গাইডলাইন যেটি আছে সেই QSRটি অবশ্যই লাস্ট ভার্সনটি প্রিন্ট আউট থাকতে হবে এবং কনসার্ন পিপল সেটিকে পড়তে পারতে হবে এবং সেটিকে বাস্তবায়ন করতে হবে এবং সেই রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারতে হবে। এরপর 28 নম্বর যে আমারটি রয়েছে সেটি হচ্ছে H&M এর যে কেমিক্যাল রেস্ট্রিকশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন টুলকিট যে গাইডগুলো আছে এই ম্যানুয়ালগুলোকে অবশ্যই কনসার্ন পিপলের পড়তে এবং বুঝতে পারতে হবে। এরপর 29 নম্বর যে আমারটি আছে সেটি হচ্ছে আমরা যদি কোনো কেমিক্যাল ব্যবহার করে থাকি সেই কেমিক্যালকে অবশ্যই প্রপার স্টোরেজ মেনটেন করে রাখতে হবে এবং সেই কেমিক্যাল স্টোরকে অবশ্যই প্রপারলি ক্লিন করতে হবে এবং সেই সাথে সেই কেমিক্যাল স্টোরকে অবশ্যই প্রপার ভেন্টিলেশন বা এয়ার সার্কুলেশন থাকতে হবে। এরপর 30 নম্বর যে আমারটি রয়েছে সেটি হচ্ছে যদি আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করে থাকি তাহলে সেই কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদের FIFO সিস্টেম অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেম ব্যবহার করতে হবে, যার অর্থ হচ্ছে যে কেমিক্যালটি আগে আপনার স্টোরে এসেছে সেই কেমিক্যালটি আগে ইউজ করতে হবে এবং পরের কেমিক্যালগুলোকে পরে ব্যবহার করতে হবে। এরপর 31 নম্বর অর্থাৎ সর্বশেষ যে আমারটি রয়েছে সেটি হচ্ছে H&M এর যে কেমিক্যাল রেস্ট্রিকশনটি আছে সেই কেমিক্যাল রেস্ট্রিকশনটি অবশ্যই ফ্যাক্টরিকে সকল সাপ্লায়ারের সাথে এবং সাবকন্ট্রাক্ট যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিগুলোর সাথে মেইলের মাধ্যমে শেয়ার করতে হবে এবং তাদের ফিডব্যাক কালেক্ট করতে হবে এবং তাদের কাছ থেকে গ্যারান্টি লেটার নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। তো আজকের এই ভিডিওতে এই টোটাল 31টি আমার নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করলাম। এর মধ্যে ম্যাক্সিমাম বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমি করেছি ইতিপূর্বে, সেই আলোচনার ভিডিওর লিঙ্কগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যখন যে ভিডিওটি লাগে আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আশা করছি আপনার খুব উপকারে আসবে এবং ভবিষ্যতে আপনার কাজে লাগবে এবং এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দ্রুত দেখা হয়ে যাবে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।